হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আমি অর্ণব শর্মা। তোমাদের যে মিসলিনিয়াস সেট পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ জিএস পেপারের ক্লাস চলছিল, সেইগুলোকে নিয়ে আজকের ক্লাস আবার চলে আসলাম ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা তোমরা অলরেডি থাম্বনেল দেখে নিশ্চয়ই জেনে গেছো। আশা করি তোমাদের প্রত্যেকেরই সরস্বতী পুজো খুব ভালো কেটেছে, এবং সামনে তো আরও অনেক রঙিন রঙিন দিন আসছে, তার কারণ চোখে অনেক রঙিন স্বপ্ন রয়েছে। যাদের জীবনে অনেক দিন ধরেই রঙিন স্বপ্নগুলো প্রায় ম্লান হয়ে যাচ্ছে, তারা মরণ কামড় দিচ্ছ পরীক্ষাগুলোকে সফল করার জন্য। তো এই যে রঙিন চিত্রনাট্য তোমরা বুনছো তোমাদের জীবনে, বা অনেকের হয়তো ম্লান হয়ে যাওয়ার পর শেষ ফাইটটা করছো, প্র্যাকটিক্যালি পৃথিবীর বিভিন্ন রকম সমাজে, বিভিন্ন রকম ক্ষেত্রে কি এই রঙিন চিত্রনাট্য আদৌ আছে, নাকি বাস্তবতা আরও কঠিন কোনো চ্যালেঞ্জকে দিয়ে দিচ্ছে? সেটা কি আমাদের কোনো সামাজিক ব্যাধি, নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য, নাকি সমাজ ব্যবস্থার একটা বলতে পারা যেতে পারে প্রগতিশীলতা? কোনটি কি? এটাকে নিয়েই বলতে পারো আজকের এই টপিক। সেটা হচ্ছে 4B মুভমেন্ট বা 4B আন্দোলন, যে টপিকটা আপকামিং ডেসক্রিপটিভ পেপারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তার কারণ একটা বড়সড় প্রভাব পড়ছে সাউথ কোরিয়া থেকে শুরু করে আমেরিকা, সেখান থেকে ভারতীয় সংস্কৃতির ওপর। তার কারণ সেই জায়গাগুলো কীভাবে প্রভাব বিস্তার করছে, কী রকমভাবে সমাজে পুরুষ নারীর সম্পর্ক, আহ, কি বলবো, তার মধ্যে যে সমীকরণগুলো, সেইগুলো কোনো চেঞ্জেস আসছে কিনা, সেইগুলোকে নিয়েই কিন্তু আজকে একরকমভাবে সামাজিক এবং মনস্তাত্ত্বিক আলোচনা, যেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে, এবং সেখান থেকে গভর্নমেন্টের কি পয়েন্ট অফ ভিউ সেগুলোকেও বুঝতে হবে একজন অ্যাওয়ার নাগরিক হিসাবে, অ্যাওয়ার মানুষ হিসাবে, ব্রাদার। এবং আমাদের জীবনযাপনও কি কোনো প্রভাব পড়বে সেগুলোকেও বুঝে নিতে হবে। এনিওয়ে, প্রসঙ্গত বলে রাখি যে তোমাদের যেমন পশ্চিমবঙ্গে প্রথম ডেসক্রিপটিভ ক্লাস আমরা ইমেন্স লেভেলে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি, তোমরা জানোই। আর তেমনই বলে রাখি যে আমাদের অফলাইনে বেলঘড়িয়া এবং নৈহাটিতে ক্লাস চলছে, এবং অনলাইন মোডে ক্লাস চলছে মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ, এবং তার জন্য পার্টিকুলার সেপারেট জিএস ব্যাপারে ক্লাস চলছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা দুঃখিত যে ডেসক্রিপটিভ মেন্স লেভেলের যে ব্যাচ মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ, সেখানে বেলঘুরিয়া ব্রাঞ্চে আর কোনো অ্যাডমিশন নেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তার কারণ আমাদের জায়গা আসছে না, আমাদের জায়গা হচ্ছে না, আমাদের ব্যাচ ক্লোজ করে দিতে হচ্ছে বাবু। যারা যারা এসছিস তারা তারা দেখে নিয়েছিস যে কতখানি কষ্ট করতে হচ্ছে বসার জায়গাটা নিয়ে। কোনো ভাও খাওয়ার কোনো জায়গা নেই ভাই, ছোট্ট আয়োজন, কোনো আমাদের দেখনদারি কোনো ব্যাপার নেই। আমরা টিচাররা চেষ্টা করছি একরকমভাবে সেটাকে অকুপাইকে মানে ঠিকঠাকভাবে সার্ভিস দেওয়ার জন্য। তো সেই নিরিখেই বলছি, এই মুহূর্তে বেলঘরিয়াতে আর কোনো অ্যাডমিশন চলবে না। নৈহাটি ব্রাঞ্চে শুধুমাত্র ক্লার্কশিপ, যারা নৈহাটি চত্বর আশেপাশে থাকো, অফলাইনে যারা পড়তে চাইছো, তো ক্লার্কশিপের জন্য ক্লার্কশিপের কাছে জায়গা আছে, তোমরা যোগাযোগ করতে পারো। সেই নিরিখে রোববারে ক্লাস হয় সকাল 10টা থেকে বিকেল 3টে 2টো 5টা এই অবধি ক্লাস চলে। নৈহাটি ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো, নৈহাটি ব্রাঞ্চে জায়গা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে প্রত্যেককে বলে রাখি, অনলাইন যে পেইড ভার্সন, যেখানে সম্পূর্ণ কোর্স বাংলা ইংরাজি জিকে জিএস পেপার অঙ্ক সমস্ত কিছু নিয়ে সপ্তাহে 7 দিনে 7 দিন আমাদের ক্লাস চলে। পেইড ব্যাচের ক্ষেত্রে যেমন আমরা ফ্রি ক্লাস দিচ্ছি ইউটিউবে সপ্তাহে 5 দিন, তেমনই কিন্তু এখানে সপ্তাহে 7 দিন ক্লাস চলছে। রুটিন ফিক্স করা আছে, তোমরা জানোই যারা যারা যোগাযোগ করেছিলে। বলে রাখি অনলাইনের ক্ষেত্রেও এটাও কিন্তু লাস্ট ব্যাচ। তার কারণ এরপরে আর পরীক্ষার জন্য আমরা সময় পাবো না তৈরি করার জন্য। তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, মে মাস এবং জুন মাসে পরীক্ষা আছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন্স। তো আমরা এটাই লাস্ট ব্যাচ করছি, এরপরে কিন্তু কোনো রকম আর প্রস্তুতি নেওয়া যাবে না। ঠিক আছে, সময় পাবো না আর কি। আর যারা সেপারেটলি শুধুমাত্র জিএস এর জন্য প্রস্তুতি নিতে চাইছিলে, তাদের জন্য সেপারেট ব্যাচ রয়েছে সপ্তাহে 2 দিন করে অনলাইনে, সেটাও তোমরা যোগাযোগ করে নিতে পারো। অথবা তোমরা ইউটিউবে যেমন ফ্রি ক্লাস পাচ্ছ তেমন তো পাচ্ছই, সমস্যা নেই। যাই হোক, চলে আসি আজকের টপিকে। সেটা হচ্ছে এই 4B আন্দোলন। 4B আন্দোলন পুরোটাই মহিলাদের নিয়ে পরিচালিত একটি আন্দোলন, মহিলাদের আন্দোলন বলা যেতে পারে। কিন্তু শুধুমাত্র কি মহিলারাই জড়িত এখানে? মহিলারা কি বলতে চাইছে? 4টে বি। বি স্ট্যান্ড ফর হোয়াট? বি দিয়ে কি হবে? কেন হবে? আমরা দেখেছি থাম্বনেলেই অটোমেটিক্যালি আগেই যে এখানে বলা হচ্ছে নো ডেটিং, নো সেক্স, নো চাইল্ড,
নো ম্যারেজ। তাহলে ভাই সরস্বতী পুজো করা হচ্ছে, সুন্দর গাঁদা ফুলের গাছগুলোতে ভরে গেছে, সাদা মানে হলুদ, নানা রকম পাঞ্জাবির কালার ফুটে আসছে, রঙিন জীবন রয়েছে। সেখানে এখন আবার পরকীয়াতেও এখন লিগালাইজ করে দেওয়া হয়েছে। কোনো চাপ নেই, বিন্দাস জীবন। সেখানে আজকে নো ডেটিং বলছে, আমরা কোনো রকমভাবে প্রেম প্রীতি করবোই না, কোনো রকমভাবে কোনো বাচ্চা আসবে না, কোনো রকমভাবে কোনো সেক্স হবে না, কোনো ম্যারেজ হবে না। ভাই এতখানি বোল্ড ডিসিশন বা বোল্ড আন্দোলন কেন হচ্ছে, কি বিষয়? সেই চব্যগুলোকে নিয়েই কিন্তু আজকের ক্লাস। তো 4B মুভমেন্ট, এই আন্দোলনটা মূলত শুরু হয়েছিল স্যার সাউথ কোরিয়াতে। এই আন্দোলনটা মূলত শুরু হয়েছে স্যার কোথায়? সাউথ কোরিয়াতে। কি কেস স্যার? গল্পটার প্রেক্ষাপটটা কি? ইদানিংকালে সবথেকে বেশি আলোচিত বা ইন্টারনেটে সার্চ করার যে সার্চ ইঞ্জিন দেখো, সবথেকে বেশি জিনিসটা সার্চ করা হচ্ছে সেটা হচ্ছে এই 4B মুভমেন্ট নিয়ে। ডোনাল্ড ট্রাম্প যখন জয় পাচ্ছে আমেরিকাতে এইবারে, আবার এইবারের যে মার্কিন রাষ্ট্রপতি তিনি আবার হলেন, তো সেখানে কিন্তু বড়সড় একটা আবার সার্চ ইঞ্জিনে চলে আসছে 4B আন্দোলন। এই 4B আন্দোলনটা অনলাইনে সবথেকে বেশি সার্চ করা হচ্ছে কেন? সাউথ কোরিয়ার গল্প আমেরিকাতে চলে আসছে, ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি যে নির্বাচন সেখানে হারা জেতার সাথে কি সম্পর্ক, তার সাথে ভারতবর্ষের আঙ্গিকটা কি, সেইগুলোকে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। আর এই পর্যবেক্ষণ করতে গেলে লাগবে আমাদের ব্যাকগ্রাউন্ড বা পটভূমি জানতে হবে যে কেন এই 4B আন্দোলন শুরু হয়েছিল সাউথ কোরিয়াতে। ঠিক আছে, বিষয়টা কি স্যার? বিষয়টা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি স্টেশন, সেটা হচ্ছে সিওল, তার একটা সাবওয়ে স্টেশনে একটি মেয়েকে খুন করে ফেলে রাখা হয়। কবেকার ঘটনা স্যার? 2016 সালের গল্প, 2016 গল্প স্যার। এটা খুন করা হয়। তো স্যার কি গল্প? খুন তো অনেক জায়গাতেই হয়ে থাকে, তাহলে স্যার এটা নিয়ে আন্দোলন কেন হলো? আন্দোলনটা হচ্ছে এটাই যে দক্ষিণ কোরিয়াতে এই মহিলাকে যখন খুন করা হচ্ছে, এবং যে খুন করছে সেই খুনি বলছে যে সেই মহিলা নাকি তার সম্পূর্ণ রকম মর্যাদা তাকে দেয়নি, মানে একজন স্ত্রী তার স্বামীর প্রতি সম্পূর্ণরূপে লয়ালিটি দেখায়নি। স্যার লয়ালিটি দেখায়নি বলতে কি বলছেন? তাহলে কি বৈবাহিক বিরুদ্ধে কোনো ত্রিকোণ প্রেমের গল্প আছে বা অন্য কোনো গল্প? না স্যার, এখানে বলছে যে পার্টিকুলার ওই ব্যক্তি বলছেন ফেল্ট ইগনোরড বাই ওমেন। যিনি এই মহিলার যিনি হত্যাকারী, সেই হত্যাকারী বলছে যে হি ফেল্ট, সেই হত্যাকারী নাকি অনুভব করেছিল যে সে ইগনোরড হয়েছিল বাই ওমেন, মহিলার দ্বারা তিনি ইগনোরড হচ্ছেন। তাহলে এখানে মনস্তত্ত্বের জায়গা আছে। সাধারণত আমরা ভুলে যাই যে কাউকে যখন পাগলের মতো ভালোবাসি না, সেখানে আমরা আমাদের পরিমিতি বোধগুলো বড্ড ভুলে যাওয়া শুরু করি। আসলে তো মনের যে হিসাব নিকেশগুলো খুব সূক্ষ্ম। তো যদি একটু তলিয়ে ভাবো, তোমরা প্রত্যেকে হয়তো সমর্থন করবে আমাকে, যে ভাই একটা অধিকার বোধ অনুভব করা এক জিনিস, আর অধিকার করা জিনিসটা আরেকটা জিনিস। কাউকে চূড়ান্ত ভালোবাসলে স্যার তার প্রতি পজিটিভনেস থাকবেই, তার প্রতি অধিকার বোধ থাকবেই, মান অভিমানের খেলা চলবেই। কিন্তু অন্য দিকের মানুষটা, সে পুরুষ হোক কি স্ত্রী হোক, তার কনসার্ন আছে কি না সেটাও তোমাকে জানতে হবে। সে যদি আমাকে নাই ভালোবাসে, সে যদি নাই আমাকে সম্মতি জানায় আমার অনুভূতিগুলোর, একই রকমভাবে যদি অনুভূতির লেনদেন না হয়, যেমন ইলেকট্রন প্রোটনের যে লেনদেন হয়, পৃথিবীর জাগতিক সমস্ত বস্তুই কিন্তু আসলে সেটেল ডাউন করারই চেষ্টা করছে তাদের নিজস্ব কক্ষপথে। আমরাও মানুষরা, আমরাও সেটেল ডাউন করার চেষ্টা করছি। তোমরাও রঙিন স্বপ্ন বুনছো এই সরস্বতী পুজোগুলোতে কিংবা সামনের যে রঙিন দিনগুলো আছে সেখানে। তো আমরা প্রত্যেক সেটেল করার চেষ্টা করছি না? প্রত্যেক রকম মেন্টাল স্টেবিলিটিতে গিয়ে এক এক রকম জায়গা থেকে সেটেল করার চেষ্টা করছি। তো সেখানে অন্যদিকের মানুষটা সেটা সমর্থন করছেই করছে না, সেখানে কনসার্ন আছে কি নেই, অনেক সময় আমরা না ভুলে যাই। এবং এই ভুলতে গিয়ে যেটা বিপদ হয়ে যায় সেটা হচ্ছে আমরা জোর করে কোনো কিছু পাওয়ার চেষ্টা করতে গিয়ে যেটা হয়ে যায় বাবু, যে আমরা অধিকার ফলানোর চেষ্টা করি বা নিজেদেরকে মালিক সত্তা দেখানোর চেষ্টা করি, যে ভাই আমি যা বলবো তাই হবে। অর্থাৎ তুমি আমার কেনা পণ্য হয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, তুমি আমার সম্পত্তি। এই যখনই একটি ব্যক্তি, সে পুরুষ হোক কি স্ত্রী হোক, সে যখন অন্য একটি তার পার্টনারকে যখন সম্পদ বলে মনে করবে বা সম্পত্তি বলে মনে করবে, তখনই মেন সমস্যা হবে। সাউথ কোরিয়াতে এই যে যে খুন করেছে, সে বলছে ফেল্ট ইগনোরড বাই ওম্যান।
তো আজই যদি সেই মানুষটাকে সে সম্পূর্ণরূপভাবে সাপোর্ট না দিয়ে থাকে, তো না দেওয়ারও তো একটা অধিকার আছে, তার হিউম্যান রাইটস রয়েছে যে আমি সম্পূর্ণরূপে যে যা বলছে আমি সবসময় মেনে নেবো। তা তো নিজস্ব একটা স্পেস থাকা দরকার, তাই না? প্রত্যেকের নিজস্ব একটা স্পেস রয়েছে। তো সেই স্পেসটাকে তুমি যদি তার ইগনোরেন্স ভাবে ভাবো এবং তার শাস্তি তুমি কাউকে কোনো রকম ভাবে হত্যা করতে পারো, নিশ্চয়ই না। তো তখন তাহলে বোঝা যেতে হবে, বুঝতে হবে যেহেতু এখানে ঘটনাটা ঘটেছেই পুরুষদের দ্বারা মহিলারা নিপীড়িত হয়েছে, এটা তো পরিষ্কার। তাহলে সেক্ষেত্রে তো সেক্ষেত্রে মহিলারা বলছে কতগুলো তথ্য এই ২০১৬ সালে তার পর বেরিয়ে এসেছিল। সেটা কি? যে ওখানে বেশ কিছু পুরুষ তারা মহিলাদের উপর অত্যাচার করে। ইভেন তাদের ম্যারিটাল লাইফে বা পার্সোনাল রিলেশনশিপে যে ইন্টিমেসি হয়ে থাকে, ও প্রত্যেকেই বড় হয়ে গেছো, যে ইন্টিমেসি গুলো হয়ে থাকে সেগুলো অনেক সময় কি করে তারা রেকর্ড করে এবং পার্টিকুলার কোনো ওয়েবসাইটে আপলোড করে দেয়। প্রাইভেট জিনিস সেটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে সেটা নিশ্চয়ই কোনো মানুষের সম্মানার্থে নয় এবং সেটাকে প্রোডাক্ট হিসেবে করা হচ্ছে। তাহলে এখানে সম্পর্ক নয়, সেখানে তাকে প্রোডাক্ট হিসাবে বা সম্পত্তি হিসাবে কিন্তু ট্রিট করা হচ্ছে। এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, কারণ সেই সময়তে কিন্তু দক্ষিণ কোরিয়াতে একাধিক মহিলা এই যে স্পাই ক্যামে ভিডিও করা, ভিডিও তুলে নেওয়া বা ভিডিও তুলে সেটা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপলোড করে দেওয়া তাদের প্রাইভেট লাইফের, এটা কিন্তু অভিযোগ করছে। এবং বারবার করে এটা দেখেই দেওয়া হচ্ছে যে মহিলারা কিন্তু একরকমভাবে সমাজে নিপীড়িত হচ্ছে পুরুষদের দ্বারা। তো ন্যাচারালি পুরুষ সত্তা, নারী সত্তা দুটোর কিন্তু ক্ল্যাশে চলে আসছে এবং সেক্ষেত্রে মহিলারা বলছে আমরা পুরুষদের সঙ্গে নেই। এই যে একটা এক্সট্রিম ভার্ডিক্ট বা তারা আন্দোলন করছে যে পুরুষদের সঙ্গে নেই, সেটাই হচ্ছে স্যার 4B। অর্থাৎ এই 4B তে তারা পরিষ্কার করে বলছে ৪ টে নাকে তারা বলবে। বি, বি ৪ টে স্যার রয়েছে। বি ৪ টে রয়েছে। আমরা যদি ডিটেইলে পড়ার চেষ্টা করি ৪ টে বি রয়েছে স্যার। কি? বাইহন, বাকালসন, বিয়নে আর বাসেকসেও। এখানে এই যে দেখতে পাচ্ছ বিআই, 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 বায়নে বিআই, এসএসও বিআই। এই বাই কথাটার মানে হচ্ছে নো। তাহলে বাদবাকিগুলো স্যার কি? হন বা কালসান কিংবা ইয়নে কিংবা সেক্সেও, এই জিনিসগুলো কি? এটার মানে হচ্ছে স্যার ৪ টে জিনিস। কি? নো ডেটিং, নো সেক্স, নো ম্যারেজ, নো চাইল্ড বিয়ারিং। আমরা প্রেমও করতে যাব না, ডেটিং করতেও যাব না, কোনো সেক্সুয়াল ম্যারেজটাল সম্পর্ক নেই, কোনো বাচ্চাকে পালন করা, লালন করার কোনো ব্যাপারই নেই। অর্থাৎ পুরুষ বর্জিত একটা সম্পর্ক তৈরি করতে হবে পুরুষদের বিরুদ্ধে গিয়ে। তার কারণ সমাজে পুরুষরা নাকি অত্যাচার করছে। ঠিক আছে? সাউথ কোরিয়াতে এই আন্দোলনটা খুব জোরদার লেগে গেল এরপর থেকে, ২০১৬ সালের পর থেকে। তার মানে এই যে সম্পূর্ণ কোনো কিছু প্রচণ্ড পরিমাণে যখন উগ্র হয়ে যায় না, এক্সট্রিমিস্ট চলে আসে, তখন সমস্ত কিছু তার কিন্তু একটা বাজে এবং ভালো ২ রকম প্রভাবই পড়ে। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে একটা উগ্র নারীবাদ বা আল্ট্রা ফেমিনিজম এর একটা উৎপত্তি হচ্ছে। তো সেই যে উৎপত্তি সেখানে কোনো রকমভাবে যে বিষম বা হেটেরোসেক্সুয়াল যে সম্পর্ক তার অস্তিত্বকে তারা অস্বীকার করে ফেলছে। তাহলে পৃথিবীর যে প্রাকৃতিক হিসেব-নিকেশ তারতে কিন্তু গোলমাল বাধবে। সমাজের যে পুরুষ নারী ছাড়া চলবে না, নারী পুরুষ ছাড়া চলতে পারে না। একে অপরের পরিপূরক আমাদের ভারতীয় তদানীন্তন যে অর্ধনারীশ্বর কনসেপ্ট, সেটা তো শুধুমাত্র ভারতীয় কনসেপ্ট নয়, এটা প্রকৃতির কনসেপ্ট, প্রাকৃতিক কনসেপ্ট। তাতে আঁচ পড়ে যাচ্ছে। তো এই আঁচটা আসছেই সাউথ কোরিয়ার এই আল্ট্রা ফেমিনিজম বা উগ্র নারীবাদের এই চিন্তাভাবনা থেকে। কারণ সেখানে দীর্ঘদিন ধরে পুরুষদের দ্বারা সমাজে নারীরা অবহেলিত, নিপীড়িত হচ্ছে বলে। এবং তারা বলছে সম্পূর্ণরূপে পুরুষ বর্জিত, তারা শুধুমাত্র প্রেম করার জন্য জন্মায়নি মেয়েরা। তারা শুধুমাত্র বিয়ে করার জন্য জন্মায়নি মেয়েরা। তারা শুধুমাত্র বিয়ে করার পর বাচ্চাকে বড় করার জন্য জন্মায়নি তারা। তাদের সমাজে দুম করে বাচ্চা বড় করো, বিয়ে করো, ঘর বাঁচো, বাসন মাজো, তার জন্য নয়। তাদেরও ইচ্ছা, অনিচ্ছা, সুখ, দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা এগুলো আছে। এর বাইরেও নারীদের একটা জীবন আছে। তো সুতরাং আল্ট্রা ফেমিনিজম কি বলছে যে ভাই হেটেরোসেক্সুয়াল সম্পর্কে কোনো রকমভাবে যাওয়াই যাবে না। ঠিক আছে? তারা সম্পূর্ণরূপে সেটাকে তারা বর্জন করার চেষ্টা করছে। ঠিক আছে? এইটা কোথাও না কোথাও প্রভাব ফেলছে ভারতীয় সংস্কৃতির ওপরও, ভারতীয় ব্যবস্থার ওপরও। কারণ কি স্যার? ভারতবর্ষে গল্পটা পুরো পাল্টে যায়, উল্টো হয়ে যায়। আমরা যদি বৈদিক সভ্যতার পরের দিকে আসি, সেখানে নারীদের
যে সম্মান, সেই সম্মানটা কোথাও না কোথাও কিন্তু যেমন নিচে আসছে, অবহেলিত হওয়া শুরু হচ্ছে। ভারতবর্ষে যেমন পিতৃতান্ত্রিকতা যেমন বাড়বাড়ন্ত বাড়ছে, সেই ইতিহাস আমরা দীর্ঘদিন ধরে দেখেছি সমাজ ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে। মূলত আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাই কিন্তু টিকে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, অনেক আপলিফমেন্ট হয়েছে, মেয়েদের অবস্থান আস্তে, আস্তে বেশ ভালো হয়েছে, বেশ কাজকর্ম করে। তা সত্ত্বেও ওমানিজম নিয়ে যখন তোমরা এসে রাইটিং লেখো কিংবা কোনো পড়াশোনা করো, তোমরা তো সেই পয়েন্টগুলো দিয়েই থাকো, সেগুলোকে আমি আলোচনা যেতে যাচ্ছি না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা সমস্যা আছে বাবু। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে যখনই কোনো একটা মেয়ে, এটা আমাদের সাইকোলজিক্যাল এফেক্ট, যে আমরা কোনো একটি মেয়ে সে যখনই কোনো চাকরি বাকরিও পেয়ে থাকে, সমাজে কিন্তু এটা খুব কম ক্ষেত্রেই দেখা যায় মেয়েটি চায় তার থেকে আরো বেশি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে একজন স্থায়ী পুরুষের সঙ্গে তার জীবনকে চুজ করার। ঠিক আছে? স্যার তুমি বলতেই পারো স্যার এটা প্রকৃতির নিয়ম। একদমই তাই, প্রকৃতির নিয়মই হওয়া উচিত। তার কারণ পৃথিবীতে কোনো প্রাণীই নেই, বিশেষ করে মেয়ে প্রাণী নেই। সেটা টিকটিকি, পিঁপড়ে, তুমি যদি খেয়াল করে দেখো কোনো প্রাণী নেই আসলে জনন বা যৌন সম্পর্ক। এইগুলো তো আসলে ভাবি প্রজন্মকে পৃথিবীকে দিয়ে দেওয়ার জন্য। কারণ প্রত্যেক প্রাণী জানে যে আমাদের একটা দিন শেষ হয়ে যাবে, আমরা পৃথিবী থেকে পালিয়ে যাব, চলে যাব। কিন্তু আমার সন্তান সন্ততি সে পৃথিবীর এই যে ধারাবাহিকতা সেটাকে বজায় রাখবে। সুতরাং প্রত্যেক নারী, মানে আমি কিন্তু মানুষের কথা বলছি না, প্রত্যেক নারী বলতে প্রত্যেক এই যে স্ত্রীলিঙ্গ তার কথা বলছি, তারা চুজ করে তার বেস্ট পার্টনারকে, যে তার ভালো সন্তান বা একদম সবল সন্তানকে ধারণ করতে পারবে, জারণ করতে পারবে। তার জন্যই তারা কেউ তাদের পার্টনারকে চুজ করে, তাই না? তো তো এই বিষয়টা আমাদের ভারতীয় ক্ষেত্রে যেমন অনেক রকমভাবে পাল্টে যায়, পুরো উল্টে যায়। যেমন আমাদেরও কিন্তু সমাজ ব্যবস্থায় একটি মেয়ের দ্বারাই কিন্তু, যেহেতু তার ভবিষ্যতের প্রজন্ম আসবে সেই বংশে, তো সেই নিরিখে মেয়েটির একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কিন্তু ভালো করে মেপে নেওয়া হয়। মানে কেমন অদ্ভুত না? ধরে নাও প্রেমের সম্পর্কটা বাদ দিয়ে দাও। যদি বাদ দিয়ে যদি অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবা হয়, তো ন্যাচারালি কি করে দেওয়া হয়? ছেলে বা মেয়ে আসলে প্রোডাক্ট হিসেবে ভাবা হয়। অ্যাডজাস্টমেন্ট করার জন্য ভাবা হয়। ভাই ভালো করতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য এই যে বিয়ের মরশুম চারিদিকে চলছে, তাই জন্য ভালো থাকার জন্য দুটো মানুষের কতখানি ব্যালেন্সিং সেটা দেখে নিতে হবে। একরকমভাবে ডিল, বিজনেস ডিল। ঠিক আছে? কিন্তু অদ্ভুতভাবে সেই মেয়েটি তার নিজের ঘরবর ছেড়ে ছুড়ে চলে আসছে অন্য একটি পরিবারে। সেখানে কতগুলো জিনিস চাপিয়ে দেওয়া হয়। কি, কি চাপিয়ে দেওয়া হয় ভারতীয় প্রেক্ষাপটে? তোমরা জানো প্রায়শই সেখানে যৌতুক বা ডাউরি সিস্টেমের একটা প্রভাব রয়েছে। ডাউরি ইনভলভড হয়ে যায়। ঠিক আছে? যেসব মেয়েরা কনসেপ্ট ধরেই নেওয়া হয়, আজকের দিনে হয়তো অনেক ক্ষেত্রে ব্যাপারটা পাল্টেছে। তার সঙ্গে, সঙ্গে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, এখনো সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ধরে নেওয়া হয় যে মেয়েরা ঘর সামলাবে, বাড়ি বা ঘরকন্নার কাজের পরিচালনা করবে। অর্থাৎ মেয়ে মানেই তারা ম্যারিড ফর দ্য হোম অ্যান্ড রেইজিং দ্য চাইল্ড ইন ডিসপ্রপোর্শনেটলি অন ওমেন। অর্থাৎ যতক্ষণই না পুরুষরা ঘরের প্রতিটা বিষয়, রান্নাবান্না কীরকম হচ্ছে, কি হচ্ছে না, সন্তান লালন-পালন কীভাবে হচ্ছে, কি হচ্ছে, তার থেকে কিন্তু বেশিরভাগটাই মহিলাদের ওপর বেশি করে একটা অপ্রতুল বা বেশি পরিমাণে চাপ বা তার দায় বর্তে যায়। ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন মাতৃকালীন সময় আসে, তো মেয়েদের তো ন্যাচারালি সেখানে কিছু করার থেকে প্রাকৃতিক নিয়মে মাতৃত্ব ধারণ করার ক্ষমতা মহিলাদেরই রয়েছে। তো সেখানেও মাতৃত্ব ধারণ করার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু মাতৃত্বের দায়িত্বের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়, বা তাদের যদি কোনো রকম কি বলবো, মেয়েদের যদি কোনো ভালো বন্ধু থাকে বা ঘনিষ্ঠ সম্পর্ক হয়, সেখানেও দায় চলে আসে। তোমরা জানো সেই নিরিখেই কিন্তু ভারতবর্ষে বেশ কিছু আইন চেঞ্জ হচ্ছে সমাজ ব্যবস্থাকে ব্যালেন্স করার জন্য। যেমন পরকীয়াকে এখন লিগ্যালাইজ করে দেওয়া হয়েছে। তার কারণ প্রত্যেক মানুষের চয়েস রয়েছে তার পার্টনার কিরকম হবে। এরও নিয়েও তর্ক বিতর্ক আছে। তো সেই নিরিখেও যদি বলা হয় যে পেট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র থেকে কি করে বেরিয়ে আসতে হবে, বা বলা যেতে পারে যে ভাই নারী পুরুষের যে সমানত্ব বা সমতা, তাকে কি করে টিকিয়ে রাখা যাবে, সেটা কিন্তু নারী বর্জিত বা পুরুষ বর্জিত কোনোটা করলেই হবে না। বরং নারী পুরুষের মধ্যে যদি একটা মানসিক বা অনুভূতিগত যদি তার লেনদেন থাকে, যে ভাই আমরা তো একে অপরের পরিপূরক,
আমরা যে স্বপ্ন বুনছি, আমরা যে জীবনটাকে এগিয়ে নিতে চাইছি, যে লড়াইটা লড়ছি সেটা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তোমার সাথে আমার লড়াই নয়, তোমার সাথে যুদ্ধ আমার নয়। আমরা একসাথে হয়ে একটা টিম হিসাবে সারা পৃথিবীর সাথে লড়াই করে নেব। যদি এইটা হয়ে যায় না বাবা, প্রত্যেক সম্পর্কে কোনো সম্পর্ক সমস্যা থাকবে না। তো সমস্যাগুলো হয় এখান থেকেই। তো সেই সমস্যাগুলো কিন্তু ভারতীয় ক্ষেত্রেও কিন্তু বারবার করে দেখা যাচ্ছে। সেখান থেকে এক ধাপ সাম্প্রতিককালে তোমরা জানো সুপ্রিম কোর্টে একটি রায় বেরিয়েছে যে ভাই পরকীয়া করার পরও যদি পরকীয়ার জন্য কোনো স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চান সেটা কিন্তু সম্ভব নয়। বা কোনো রকমভাবে পরবর্তীকালে যদি বাচ্চা হয় তাহলে দায়িত্ব তাকে নিতে হবে। তো সেগুলো এফেক্ট দিচ্ছে। তোমরা তোমাদের মন্তব্যে জানিয়ে দিও কতখানি এফেক্ট দিচ্ছে বা কতখানি সেটা সমর্থনযোগ্য বা সমর্থন কিছু করার নেই। যেহেতু রায় দিচ্ছে, সমাজ ব্যবস্থা দ্বারা আরো বেশি করে পরীক্ষা নিরীক্ষা কতখানি সেখানে কি প্রভাব সেটা নিয়ে তোমরা কমেন্টে জানাতে পারো। কিন্তু স্যার এটা আমেরিকাতে কেন এত প্রভাব ফেলছে? কি সমস্যা হচ্ছে ভারতের প্রেক্ষাপটে? আমরা আগে আমেরিকারটা বুঝে নিই, দেন আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে আরেকটু আলোচনা করে নেব। আমেরিকাতে কেসটা কি হয়েছিল স্যার? আমেরিকাতে কেসটা হচ্ছে ২০২২ সাল থেকে। সেখানে একটা কেস হয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্টে। কেসটা কি? রো ভার্সেস ওয়েড কেস। যেটা আমেরিকার সুপ্রিম কোর্টে হচ্ছে ২০২২ সালে। এবং সেখানে পরিষ্কার করে বলছে যে গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ টেকিং অ্যাওয়ে দ্য কনস্টিটিউশনাল রাইট টু অ্যাবর্শন। অ্যাবর্শন অর্থাৎ ইল্লিগাল। কনস্টিটিউশনাল রাইট থাকবে না। অর্থাৎ অ্যাবর্শনকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাস আমেরিকার ২১ খানা স্টেটস বা প্রভিন্স বলতে পারো সেখানে কিন্তু অ্যাবর্শনকে রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে। কার ভিত্তিতে? ওই রো ভার্সেস ওয়েড এই কেসটার ভিত্তিতে। ঠিক আছে? সেখানে একটা কিন্তু বড়সড় প্রভাব পড়ে গেছিল স্যার। কি প্রভাব পড়েছিল? প্রভাবটা পড়ছে এটাই যে যখন আমেরিকাতে সাম্প্রতিককালে যে ইলেকশন হলো, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেখানে ট্রাম্পপন্থী বা প্রো ট্রাম্প যে সোশ্যাল মিডিয়া হাউসগুলো ছিল বা মিডিয়া হাউসগুলো ছিল, তারা একটা স্লোগান তুলেছিল। তোমার শরীর আমার পছন্দ। রাদার বলতে পারো এরকমভাবে, ইউর বডি মাই চয়েস। পরিষ্কার করে তোমাকে যে কথাটা বলছিলাম মনস্তাত্ত্বিক দিক, যে ভাই তুমি পুরুষ হও কি স্ত্রী হও, ইওর বডি মাই চয়েস। মানে সম্পত্তি নাকি রে ভাই? তাহলে ভাই এটা আর যাই হোক, হিউম্যানিটেরিয়ান রাইটস এর ব্যাকগ্রাউন্ড থেকে এটা একদম অন্যায্য। এটা একদম মানা যায় না, আনএথিক্যাল। এটা ট্রাম্পপন্থী লোকজন এই প্রচারটা করেছিল। তো ন্যাচারালি এর এগেইনস্টে ট্রাম্প বিরোধী পক্ষের লোকজন নিশ্চয়ই স্লোগান তুলবে, যারা নারীবাদী লোকজন। তারা বলবে আমার শরীর ভাই আমার পছন্দ, মাই বডি ইজ মাই চয়েস। তো এই জিনিসটা যখন আমেরিকাতে আবার প্রচারটা আসলো, তখন সেই জিনিসটা কিন্তু ওই 4B যে আন্দোলন তাকে এক ধাপ সমর্থন করে তুললো, সমর্থন দিয়ে দিল যে ভাই পুরুষদের দ্বারা সমস্ত ক্ষেত্রেই তো ভাই নিপীড়িত হওয়া যাবে না। ঠিক আছে? অর্থাৎ আমেরিকার ক্ষেত্রে কিন্তু বড়সড় প্রভাব চলে আসলো বা জনপ্রিয়তা পেয়ে গেল এই সাম্প্রতিককালে 4B মুভমেন্টটা। যেহেতু এখানে পার্টিকুলার ট্রাম্পপন্থী লোকজন এই নারীদের বিরুদ্ধে, মানে ইওর বডি মাই চয়েস এই যে ক্যাম্পেনিং করছে তার অ্যান্টি ক্যাম্পেনিংও আসবে ন্যাচারালি। ঠিক আছে? আমেরিকার কনসেপ্টগুলো যদি আরেকটু জেনে নেওয়া যায় বা এই কেন সমর্থনগুলো হচ্ছে বা এখানে এখানে পার্টিকুলার, এটা তো হেটেরোসেক্সুয়াল সম্পর্ক, মানে পুরুষ এবং নারীর যে বিষম সম্পর্ক তার জন্য বলা হচ্ছে। তাহলে মানে সেম সেক্স, হোমোসেক্সুয়াল বা যারা ট্রান্সজেন্ডার তাদের কি ভূমিকা, তাদের কি সমস্যা, তাদের পয়েন্ট অফ ভিউ সেটা কি যদি অ্যানালিসিস করে নিই, সেটা কি কি দেখে নিই একটুখানি। আচ্ছা, তোমাদের জানোই যে আমাদের নোট কিন্তু বাংলাতে হয়। যারা যারা নতুন দেখছো ক্লাসটি, ডেসক্রিপশনে দেখো ভাই, আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে যাও টেলিগ্রাম গ্রুপে। তুমি এই নোট সম্পূর্ণ পেয়ে যাবে বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই। চিন্তা করার কোনো কারণ নেই। এনিওয়ে, চলে আসো স্যার, যে ভাই সাপোর্টিভ রিজম অফ সাম নন সেক্সিয়াস পিপল অলসো অপোজিং 4B। বেশ কিছু লোকজন তারা 4B আন্দোলনকে কিন্তু অপোজও করছে। মানে যেমন ট্রাম্পের পন্থী লোকজন যেমন এটাকে অপোজ করছিল, তারা বলছে ইওর বডি মাই চয়েস। আবার নারীবাদীরা বলছে ভাই মাই বডি মাই চয়েস। তেমন বেশ কিছু সমকামী লোকজন বা যারা হেটেরোসেক্সুয়াল নয়, হোমোসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার, যাদের বলা যাচ্ছে নন সেক্সিয়াস পিপল, তারাও কিন্তু এটা বিরোধিতা করছে। কি কেস স্যার? এটা কেন বিরোধিতা করছে? বেশ কিছু কথা আছে। কথা কি বলছে?
যে ভাই পুরুষ আর নারীর সমীকরণের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সম্পূর্ণ পুরুষ ব্যতীত, পুরুষকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি সমস্যা একদম মিটে যাবে? মিটবে কি? আজকে প্রাকৃতিক নিয়মে পুরুষ এবং নারী দুজনকেই সমান, সমান থাকতে হবে, নাহলে প্রজন্মই এগোবে না। ঠিক আছে? এবার বলতে পারো স্যার টেস্ট টিউব বেবি হ্যান-ত্যান বলতেই পারো। আরে ভাই তা ক্ষেত্রেও তো কোথাও না কোথাও থেকে একটা শুক্রাণু আর ডিম্বাণুকে তুলে আনতে হবে রে বাবা। শুধুমাত্র ডিম্বাণু দিয়ে তো হবে না। তাই না? তো সুতরাং কেবলমাত্র পুরুষদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করাও কিন্তু কোনো সমাধানের রাস্তা নয়। রাদার পুরুষরা কেন নারীদেরকে এইরকমভাবে দেখছে, সেই দৃষ্টিভঙ্গি পাল্টানোটা এই আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। নারী পুরুষদেরকে একদম বর্জিত করে ফেলবে, সেটা সমাধানের রাস্তা হওয়া উচিত নয়। তাদের পয়েন্ট এটা। নারীরা পুরুষদের থেকে একদম সম্পূর্ণ দূরে চলে যাবে সমাজ ব্যবস্থায়। এটা সলিউশন নয়, বরং সমাজে ব্যাধি আরো বাড়িয়ে দেবে। বা নারী বিদ্বেষে কোথাও না কোথাও কিন্তু বাড়িয়ে দিতে পারে এক্ষেত্রে। অনেকের যুক্তি দিচ্ছে এটা, যারা ক্রিটিক্স তারা বলছে, পুরুষদের সংস্কারে অক্ষম বলে যারা এই ধরনের চিন্তাভাবনাতে যারা করতে পারে না, যে পুরুষরা যারা প্রোডাক্ট হিসেবে ডিল করে নেয়, তারা একরকমভাবে চিন্তা করতে পারে, ঠিক আছে তুমি তোমাদের যেমন থাকবে, আমরা আমাদের মতো করে থাকবো। তাহলে ভাই কেউ কারো জায়গাতে এগিয়ে আসলো না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জায়গাতে আসলো না যে না আমরা একে অপরের পরিপূরক। ছেলেরাও তো বলতে পারে যে ছেলেরা ছেলেদের মতোই থাকবে। যাও মরো তোমরা তোমাদের মতো থাকো। বলতেই পারে না? তো এটা কেন কোনো রকমভাবে ঠিকঠাক জায়গায় আসবে না তাতে। অর্থাৎ এর মাধ্যমে কোনো রকমভাবে সমাজের নারী পুরুষের যৌথ যে দায়িত্ববোধ, যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে সচেতনতা থাকা দরকার, সম্পর্কের মধ্যে যে রসায়ন থাকা দরকার, সে রসায়ন কোনোদিন কিন্তু গ্রো করবে না। তো এই আন্দোলন কোনো রকমভাবে সমর্থনযোগ্য নয়। আবার কেউ বলছে যে এই সামগ্রিক যে 4B মডেলের যে আন্দোলন, সামগ্রিক যে আন্দোলন, সেটা ট্রান্সজেন্ডারদের যে অধিকার, সেটাকেও কিন্তু কোথাও না কোথাও মানে হানি করে দিতে পারে। ট্রান্সজেন্ডারদের যে অধিকার, তাকে কোনো না কোনোরকমভাবে কিন্তু ম্লান করে দিতে পারে। ঠিক আছে? কারণ ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ভিন্ন জিনিস। এর সাথে 4B আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তাহলে ট্রান্সজেন্ডার যে দাবি দেওয়া, সেটা কোথাও না কোথাও কিন্তু ম্লান হয়ে যেতে পারে। তাদের এটা থ্রেট লাগছে। আরেক ধরনের সমালোচনায় উঠে আসছে যে, এই আন্দোলনগুলি মহিলাদের পছন্দ যেমন কেড়ে নিতে পারে। আরে ভাই হতেই না পারে যে কোনো মহিলা চাইছে যে ভাই আমি সুন্দরভাবে শুধু ঘরকন্নাটাই করব। অনেক মহিলা আছেন তাদের জীবন কোনো রকমভাবে ব্যর্থ নয়, বলা যেতে পারে না তুমি চাকরি করোনি বলে। অনেক মহিলা হয়তো দায়িত্ব নিয়েই শুধু ঘরকন্নাটাই করেছেন। যে আমি আমার সন্তানকেই বড় করব দায়িত্ব নিয়ে। আমি আমার স্বামীকেই ভালো রাখবো, সংসারটা পুরো গোছগাছ করার জন্য আমি স্যাক্রিফাইস করলাম আমার জিনিসগুলো। তার পছন্দ সেটা। তা তুমি বলার কে হে? ঠিক আছে? সুতরাং নারীদের যে পছন্দ তাকেও কেড়ে নিতে পারে। আবার কেউ অসমতায় হতাশ হতে পারে কিংবা তবু সন্তান চাইছে। হতেই পারে যে পুরুষের সাথে থাকবে না, কিন্তু অনেকে দেখা গেল সন্তান চাইছে। তো সন্তান চাইতে গেলে যেগুলো করতে হয় টেকনিক্যাল অ্যাসপেক্ট, সবার পক্ষে সেটা সম্ভব নাও হতে পারে। ঠিক আছে? মহিলাদের যে বিষমকারী মহিলাদের যে ক্ষেত্রে যে যৌন আনন্দ সেটা চাইছেও, সমাজ ব্যবস্থায় আবার সেটাকে মানতেও পারছে না। তার মানে সবটা মিলিয়ে একটা সুস্থ সামাজিক সমাজের যে প্রেক্ষাপট হওয়া উচিত, নারী পুরুষের যে সমীকরণ হওয়া উচিত, সেটা কিন্তু একদম লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। তো সবটা মিলিয়ে কর্মী আন্দোলন সমর্থনযোগ্য না। কারা বলছে স্যার? অলিঙ্গবাদী লোকজন বা নন সেক্সিয়াস পিপলরা। সাম নন সেক্সিয়াস পিপল তারা কোনো রকমভাবেই সাপোর্ট করছেন, বরং তারা অপোজ করছে। ঠিক আছে? এই যে পার্টিকুলার যে সমস্যা, তার বিরুদ্ধে তারা চলে যাচ্ছে। ঠিক আছে? যাই হোক, তো আমেরিকাতে এই নানা রকম কারণে, আমেরিকাতে এই যে নানা রকম কারণ চলে আসছে, তার বেশ প্রভাব পড়েছে। অর্থাৎ এই যে নারী বিদ্বেষী, এই যে ট্রাম্পপন্থী সোশ্যাল মিডিয়া হাউসগুলো যারা প্রভাব করে বলল যে ইওর বডি ইজ মাই চয়েস। ঠিক আছে? কোথাও না কোথাও কিন্তু এটা প্রভোগ করে দিচ্ছে রেপ মার্ডারকে, ধর্ষণ, জোরপূর্বক গর্ভধারণ, এগুলোকে প্রভাব করে দিচ্ছে না? কোথাও না কোথাও কিন্তু এটা অসমর্থ করে দিচ্ছে। এদিকে আবার বলে দিচ্ছে কি আমেরিকাতে অ্যাবর্শন এখন ইল্লিগাল বা ব্যান্ড রয়েছে। সেক্ষেত্রে সমস্যা। ভারতীয় প্রেক্ষাপটে এর বড়সড় প্রভাব পড়ছে। সারা বিশ্বে এটা ভাবার কারণই নেই যে অন্যটা জায়গায় বাড়িতে আগুন লাগলো মানে আমার বাড়িতে আগুন লাগবে না। ভারতীয় সমাজের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়তেই পারে বা প্রভাব পড়ছেও কোনো রকমভাবে কোনো না ক্ষেত্রে। কি রকমভাবে স্যার প্রভাব পড়ছে? ভালো করে যদি জিনিসগুলো দেখি, যে 4B আন্দোলনের যারা সমর্থন করছেন, যারা এই ৪ টে যে না ঠিক আছে ভাই ছেলেদের ছাড়াই থাকবো আমরা। যারা এই 4B আন্দোলনকে সমর্থন করছেন তারা বিশ্বাস করছেন যে পুরুষরা যদি লিঙ্গ সমর্থনমূলক সমাজের জন্য আরো সক্রিয়ভাবে কাজ না করে, তাহলে মহিলা বা নারীদের তাদের সন্তান, তাদের
ধারণ করা বা ভালোবাসা কিংবা আবেগগত বা নানা রকম যে যে পরিশ্রম তারা করে থাকে ইনভলভমেন্ট তাদের সেরকমভাবে পুরস্কৃত করা উচিত নয়। অর্থাৎ some proponents of 4B movement believe that the unless men work more actively of the gender just society এই যে বায়াস সোসাইটি যে সমাজ ব্যবস্থা শুধুমাত্র পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত নারীদের দ্বারা নিয়ন্ত্রিত এরকম বায়াস সোসাইটি না থেকে যে পুরুষরা মহিলাদের যে যে কষ্ট যে 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 হোমলি অ্যাটমসফিয়ারে তারা প্রত্যেকটা দিন লড়াই করছেন হোম মেকিং এর জন্য তারা বাচ্চাকে বড় করা, ভালোবাসা বা ইমোশনাল যে 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 কানেকশন সবসময় দিয়ে যাচ্ছেন, তার জন্য তাদেরকে অ্যাওয়ার্ড করতে হবে, রিওয়ার্ড করতে হবে। তুমি তোমার স্ত্রীকে সেই সম্মান দাও, সেই স্পেস দাও। তোমার স্ত্রী তোমার সম্পত্তি নয়, বরং তোমার হাতে কার্ড লাগিয়ে যাওয়ার একটা সঙ্গী, অর্ধনারীশ্বর কনসেপ্ট। তাহলে সেক্ষেত্রে তবেই না তুমি সেই পুরুষদেরকে রক্ষা করতে পারবে বা সেই পুরুষ এবং নারীরা সুস্থ সমাজ তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে বেশ কিছু লোকজন এই কনসেপ্টটার ওপর নির্ভর করে 4বি যে আন্দোলন তাকে আবার অনেক সময় কি করছে সমর্থন করেও দিচ্ছে। আবার আন্দোলনকারীরা যারা এই 4বি আন্দোলন করছেন তারা চাচ্ছে যে নারীরা কেবল স্ত্রী বা মায়েদের চেয়েও নিজেদের জন্য বেশ কিছু ভূমিকা করুক। তারা কেন শুধুমাত্রই মা মেয়ে হয়ে থাকবে? তারা নিজেদের জন্য কিছু কাজকর্ম করুক। তাদের জীবনটা এখনো পড়ে রয়েছে। তারা শুধুমাত্র স্ত্রী হওয়ার জন্য নয়, তাদের অনেক রকম অ্যাসপেক্টস রয়েছে। ঠিক আছে? তো আন্দোলনটি এই বিশ্বাস করছে যে নারীরা গৃহস্থালী কর্তব্যে শুধুমাত্র জর্জরিত না হয়ে তারা তাদের নিজেদের যে এম রয়েছে, হবিস রয়েছে, কমফোর্ট জোন রয়েছে, হ্যাপিনেস রয়েছে, তারা সেইগুলোকে বরং আন্দোলন করে আদায় করে নিক। ইট অলসো অ্যাডভোকেট দ্যাট ওমেন বিল্ডিং স্ট্রং সলিডারিটিস উইথ আদার ওমেন। অর্থাৎ একটি অনন্য নারীদের সাথে দৃঢ় সংহতি গড়ে তুলে নারীদের সমর্থন করে তুলতে হবে। প্রত্যেক মহিলা আরো এক জায়গায় এসে নারী সমাজকে আরো বরং দৃঢ়তর তুলবে। অর্থাৎ এই 4বি আন্দোলনের সমর্থনে এবং বিপক্ষে ২ রকম কিন্তু মন্তব্যই রয়েছে। অর্থাৎ আমরা যদি এটাকে অ্যান্সার রাইটিং এর মোডে নিয়ে চলে যাই বাবা, তাহলে স্যার আমরা কি দেখতে পাবো? আমরা একটুখানি এবার কনসেপ্ট নিয়ে আলোচনা করি। যদি স্যার আমরা এখানে যদি বলে দেয় কোয়েশ্চেনটা যে রাইট আ নোট on the 4B movement with a special reference Indian society। যদি এটা কোশ্চেন থাকে ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং এর, তাহলে সেক্ষেত্রে স্যার আমরা জানি যেটা ফ্রেমিং কি করতে হবে অ্যান্সারের কিওয়ার্ডস বা ডিরেক্টিভ কিওয়ার্ডস সেটা আমাদের কি করে অ্যান্সার রাইটিং শেষ করে। তার কারণ আমি আবার বলছি ভাই, ডেসক্রিপটিভ জিএস ডেসক্রিপটিভ যে পেপারটা রয়েছে পেপার 3 রাদার, সেখানে কিন্তু তোমার সময় থাকবে খুব কম। টাইম ম্যানেজমেন্টের গেম স্যার, পরিষ্কার স্যার টাইমিং থাকছে এটার জন্য 150 মিনিট এবং পরিবেশ পরিচিতি পরীক্ষা হলে করতে গিয়েই তোমার 10 মিনিট চলে যাবে স্যার। অর্থাৎ তোমার হাতে থাকবে 140 মিনিট এবং এই 140 মিনিটের মধ্যে তুমি 5 নাম্বারের 10টা ম্যাথ করবে। অর্থাৎ সেখানেও তুমি যদি 5 মিনিট করেও নাও 50 মিনিট তোমার গন। তোমার পড়ে থাকবে জিএস এর জন্য অনলি 90 মিনিট এবং এই জিএস পেপারের জন্য শুনে নাও স্যার, এই জিএস এর মধ্যে এই জিএস এর মধ্যে 50 নাম্বারের পুরো ডেসক্রিপটিভ রয়েছে, অর্থাৎ 20 নাম্বার প্লাস 15 ইন্টু 2 নাম্বার কোশ্চেন 30 নাম্বারের। আর জিএস এর মধ্যে তোমার রয়েছে 25টা কোশ্চেন 2 মার্কসের, তো 50 নাম্বার। এবার এই 25টা কোশ্চেন 2 মার্কসের, এটা যদি ধরে নেওয়া হয় স্যার যে তুমি 50 মিনিটই টাইম নেবে, তোমার পড়ে থাকবে 40 মিনিট। আর এই 40 মিনিটের মধ্যে তোমাকে করতে হবে এই বাকি 50 নাম্বার ডেসক্রিপটিভ অ্যান্সার। তো ঘড়ি ধরে তুমি দেখবে ম্যাক্সিমাম তুমি সময় পাবে 10 থেকে 12 মিনিট করে অন অ্যান অ্যাভারেজ এই ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং করার জন্য। দ্যাট ইজ দ্য মেন কি অফ ইউর সাকসেস ফর মিসলেনিয়াস সার্ভিস। ঠিক আছে? সুতরাং তুমি পরীক্ষা হলে সময় পাবে না স্যার, নোট মুখস্থ করে যাওয়া আর হয়ে যাবে এটাও হবে না, এই গেম ভুলে যাও। তাহলে স্যার আমরা আর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং জোর দিতে হবে। কি স্যার? সেটা আমাকে দেবেই কিওয়ার্ডস এর ওপর। নোট লিখলে স্যার কি লিখতে হয়?
আমি তোমাদের আর্ট অফ অ্যান্সার রাইটিং ক্লাস শিখিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চলে যাও, সেখানে আর্ট অফ অ্যান্সার রাইটিং ক্লাসটা করে নাও। নোট থাকলে যেটা করতে হয় স্যার, ফার্স্টে বডি পার্টে ইন্ট্রোতে লিখতে হবে, ইন্ট্রো। তারপরে স্যার কি লিখতে হবে, বডি, যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে। এবং তারপরে স্যার কি লিখতে হবে, কনক্লুশন। সেখানে স্যার আমরা কি করব, আমরা যেটা করব, যে কোনো ইন্ট্রোডাকশন কেয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু নোট বলেছে বা রাদার ব্রিফ নোট বলছে, তো আমরা সেখানে বিষয়বস্তুটা জিস্ট দিতে পারি। ওটার কনটেক্সটটা কি, এখানে কিওয়ার্ড দুটোর ওপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে প্রসঙ্গ, কনটেক্সট, আর একটা হচ্ছে কন্টেন্ট। তো ভাই এখানে কন্টেন্টটা কি, মানে কি নিয়ে গালগপ্প লিখবো স্যার, সেটা পরিষ্কার যে স্যার আমরা 4B মুভমেন্ট নিয়ে গালগপ্প লিখবো। বাট কনটেক্সট কি, উইথ স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটির ওপর লিখছি আমরা। সুতরাং ইন্ডিয়ান 4B মুভমেন্টটার জিস্ট কি, আর ইন্ডিয়ান সোসাইটির তার প্রভাবটা কি, ইম্প্যাক্টটা কি, সেটাকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমাদের এখানে ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে। দেন বডি পার্টে আমরা করব যেটা পড়লাম, যে স্যার ফর আর এগেনস্টের গল্প, ফর আর এগেনস্টের গল্প। অর্থাৎ যারা 4B আন্দোলনকে সমর্থন করছে তাদের ভূমিকা কি, মানে এভিডেন্স, তাদের গল্পগুলো কি, এভিডেন্স বলতে তাদের পয়েন্ট অফ ভিউগুলো লিখতে হবে। আর এগেনস্টে যারা বলছে, যারা ফরে বলছে তাদেরকে তো যেমন, আর যারা এগেনস্টে তাদের জন্য তাদের গল্পগুলো কি বা পয়েন্টগুলো কি, লেখো। বডি তৈরি হয়ে গেল। আর লাস্টে কনক্লুশনে পরিষ্কারভাবে লিখে দিতে হবে যে ইন্ডিয়াতে এর প্রভাব কি, বা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে বা সোশ্যাল যে চেঞ্জেসগুলো আসছে, সেই সোশ্যাল চেঞ্জেসগুলোকে নিয়ে কি স্টেপ নিচ্ছে বা কি নেওয়া উচিত, এবং ইওর ওপিনিয়ন ইন জিস্ট সেখানে দিয়ে দিতে হবে। নেই তোমার অ্যান্সার কমপ্লিট ডেসক্রিপটিভ অ্যান্সারের জন্য। আর দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফ্রেমিং ফর ডেসক্রিপটিভ জিএস। ঠিক আছে, তো আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই 4B আন্দোলন নিয়ে ডেসক্রিপটিভ পেপারে আমরা কী করে অ্যান্সার রাইটিং করবো এবং তার টপিকটা কি। আমি আবার বলে রাখি, অনেকেই তোমরা বলেছিলে স্যার, এবং আমরা অনেকেই ফোন করে যাচ্ছ, প্রসঙ্গে বলে রাখি যে স্যার আমরা বলেছিলাম যে সামনে যে প্রিলিমসের পরীক্ষাগুলো আসছে, আমাদের শুধুমাত্র তো মেন্সের ক্লাস এখন ইউটিউবে করানো হচ্ছে, সেই নিরিখে বলে রাখি, তোমাদেরকে বলেছিলাম, অনেকেই যোগাযোগ করে নিয়েছো, একটু ডিলে হচ্ছে। 12 তারিখ থেকে একদম মনে রেখে দিও, তোমাদের রুটিন তো আগের ভিডিওতে আমি দিয়ে রেখে দিয়েছি। 12ই ফেব্রুয়ারি থেকে স্যার এই ক্লাসটা তোমাদের আগেই ভিডিওতে কিন্তু রুটিন দিয়ে দেওয়া আছে, রুটিন দেখে নিও। এই যে যারা পিএসসি বা এসএসসির পরীক্ষাগুলো তোমরা দেবে, যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা দেখছো, যারা অলরেডি আছো, তাদের তোমাদের ভাই বন্ধুদের জানিয়ে দাও যে ভাই এক্সাম কমরেড চ্যানেলে সম্পূর্ণ প্রতিটা বিষয় 7 দিনের 7 দিন স্যার একদম কনসেপ্ট নিয়ে থিওরি অনুযায়ী ক্লাস হবে। তোমাদের অন্য জায়গায় যাওয়ার দরকারই নেই। তোমরা যারা নতুন ভাই বন্ধু যারা পড়াশোনা শুরু করছো চাকরি বাকরির জন্য, তারা এখান থেকে ধরে ধরে সব কিছু শিখে নিতে পারছো। এবং তাই নয়, কারণ যারা পিএসসির পরীক্ষা দেবে সামনের বারের ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য বা অন্যান্য পরীক্ষাগুলোর জন্য, তাদের যেমন এখানে হয়ে যাবে, প্যারালালি স্যার তোমরাই আবার রেলের পরীক্ষাও দেবে। তাই জন্য টার্গেট রেলওয়ের পরীক্ষাটার জন্য এখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এখানে আমরা স্যার এমসিকিউ প্র্যাকটিস করব। তো দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রি, রেল এবং পিএসসি এসএসসি সমস্ত পরীক্ষা, যেখানে একটা থিওরি পোর্শন এবং এমসিকিউ প্র্যাকটিস দুটোই হবে। প্রতিটা সাবজেক্টের যা পড়ানো হবে এখানে, তার থিওরি পোর্শনের এখানে যা শিখলে তার আউটপুট কি, অর্থাৎ তোমার এখান থেকেই একদম পেজ বেচের কনটেক্সট বা কন্টেন্ট আর কি দুটোই দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং তোমরা আরও বেশি করে দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই পার্টিকুলার রেগুলার ব্যাচগুলোর জন্য, সেই টেলিগ্রামে জয়েন করে যাও। আর পার্টিকুলার যারা মেন্সের জন্য পড়ছো, তারা তো মেন্সের ডিসক্রিপটিভ গ্রুপে জয়েন করে যাও, ডিসক্রিপটিভ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, দেখো লিখে দেওয়া আছে। আর 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 যাদেরকে আবার বলে রাখি, এই যে অ্যান্সার রাইটিং স্যার শেখানোর জায়গা আছে, দেখতেই পেলে ফ্রেমিং টেমিং সমস্ত কিছু নিয়ে, সেরকমভাবে ইংরাজি হোক কি বাংলা হোক কি জিএস পেপার হোক, হোয়াট এভার, সে তুমি যদি যে কোনো জায়গায় থাকো না কেন ভাই, তোমার যদি মনে হয় আমাদের প্রয়োজন আছে, দেন বেলঘুরাতে ভাই এখন রেশন ক্লোজ করে দিয়েছি। নৈহাটিতে ক্লার্কশিপ ব্যাচ চলছে, যোগাযোগ করে নিও যারা নৈহাটি আসতে পারবে অফলাইনে, কিংবা অনলাইনে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যারা অনলাইন কোর্স করতে চাও। 7 দিনে 7 দিন ক্লাস মিসলিনিয়াসটা, ঠিক আছে। আর ক্লার্কশিপটা হচ্ছে বাংলা 2 দিন, ইংরাজি 2 দিন, অর্থাৎ 4 দিন ক্লার্কশিপটা। অনলাইনে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 4 তারিখ ফেব্রুয়ারি থেকে। আর যারা শুধুমাত্র জিএস পেপার যারা যোগাযোগ করতে চাইছো, সপ্তাহে 2 দিন করে তোমরা ক্লাস পেয়ে যাবে। নিচে দেখো স্কল দেওয়ার নাম্বার আছে, ওখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, ফোন করো না বাবা, ক্লাসে থাকি, ফোন ধরতে সমস্যা হয়, নিজের সম্পূর্ণ নাম লেখো এবং তোমার বক্তব্যটুকু লিখে দাও, সেই বিষয়টা তোমাদের ডিটেলে ফরওয়ার্ড করে দেওয়া হবে। তো আজকে এই অবধি থাকলো।
পরের দিন আবার কোনো এরকম একদম হাটকে কোনো টপিক, ওই নামকে বাস্তে কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করি না। যেগুলো সোশ্যাল ইস্যু, যেগুলো সমস্যা, যেগুলোকে নিয়ে একটা ব্যুরোক্রেটিক পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালিসিস করার দরকার আছে, সেই টপিকগুলো আমরা আলোচনা করি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হচ্ছ। তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিও। যাতে আমাদের যে ড্রব্যাক থেকে থাকে সেগুলোকে আমরা উত্তীর্ণ করার চেষ্টা করব। তোমরা এবং আমরা সবাই মিলে, অর্থাৎ আমরা এক্সাম কমরেডস একসাথে মিলে আমরা চাকরি পাওয়ার যে লড়াইটা লড়ছি, সেই লড়াইয়ে আমাদের স্বপ্ন সম্পূর্ণ হবে। আমাদের রঙিন জীবন সত্যিই রঙিন হবে। এই আশা রাখি। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং লড়তে থাকো, পড়তে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।